সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজ আপনাদেরকে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের কন্টেন্টস এবং ডিস্ট্রিবিউটরসদের নিয়ে একটু কথা বলবো। কারণ অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে জানতে চেয়েছেন যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ এই বইটার কন্টেন্টসটা কি, আসলে এই বইটা আমাদের কিভাবে কাজে লাগবে। হাউ টু লার্ন রিটেন ইংলিশ এটা 7th এডিশন বর্তমানে বাজারে আছে। তো আমরা আসলে এই বইটাতে যে বিষয়টা করবার চেষ্টা করেছি সেটা বিসিএস রিটেন ইংলিশ, ব্যাংক জব রিটেন ইংলিশ, বিজেএস, আইএলস রাইটিং এবং অন্যান্য মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো আছে সেটার জন্য উপযোগী করে একটি কমপ্লিট রিটেন ইংলিশ বই করেছি ইনশাল্লাহ। এটা মহান আল্লাহর অশেষ রহমতে এটা 7th এডিশন এখন মার্কেটে আছে। এবং এই বইটার কন্টেন্ট গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে কাদের কাজে লাগবে। বিশেষ করে আমরা ইংরেজি যখন শিখতে যাই বা ইংরেজি যখন আমরা বলতে চাই তখন মূলত আমাদের আমরা কতগুলো সমস্যা হয়। যেমন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, আমরা যে সেন্টেন্সগুলো লিখি সেই সেন্টেন্সগুলো অধিকাংশ সেন্টেন্সই ভুল হয়। আমরা যে সেন্টেন্সগুলো লিখি সেই অধিকাংশ সেন্টেন্সে আমাদের অনেকেরই ভুল হয়। সেই ভুলগুলা শুধরাবার জন্য অর্থাৎ রিটেনের জন্য যে স্ট্রাকচারাল ভুল ত্রুটি রয়েছে সেটা কভার করার জন্য আমরা স্ট্রাকচারাল কিছু আলোচনা করেছি, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটাকে বলি আমরা, যেটার মাধ্যমে সেন্টেন্সগুলো নির্ভুল করা যাবে। তো সেটার জন্য আমরা বেশ কিছু লেসন এখানে রেখেছি। স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য আমরা বেশ কিছু লেসন এখানে রেখেছি। তারপর ট্রান্সলেশনের জন্য আমাদের একটি চ্যাপ্টার রয়েছে, রিডিং কম্প্রিহেনশনের জন্য চ্যাপ্টার রয়েছে, বিজনেস লেটারের জন্য অংশ রয়েছে, ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, হ্যাঁ, আইএলস এর জন্য টাস্ক 1, টাস্ক 2 এবং অনুবাদের বিশাল একটা চ্যাপ্টার আমরা অ্যাড করেছি। বিসিএস ব্যাংক জবের যে অনুবাদগুলো আছে সেগুলো সহজভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। অনুবাদের কৌশল, কিভাবে অনুবাদগুলো করা যাবে সেই বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করেছি। তাহলে আমরা যেটা বলবার চেষ্টা করছি সেটা হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইতে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং আইডিয়া জেনারেশন থেকে শুরু করে রিটেন ইংলিশের জন্য বিশেষ করে বিসিএস রিটেন ইংলিশ, ব্যাংক জব রিটেন ইংলিশ, বিজেএস এবং আইএলস রাইটিং এর জন্য যে বিষয়গুলো লাগবে সবগুলো বিষয় কমপ্লাই করে একটি কমপ্লিট বই আমরা নিয়ে এসেছি। এবং এটা 2009 সাল থেকে মার্কেটে আছে এবং এখন এটা 7th এডিশন। 2009 সাল থেকে মার্কেটে আছে, এটা এখন আমরা 7th এডিশন মার্কেটে নিয়ে এসেছি। বিশেষ করে যারা বিসিএস রিটেন পরীক্ষা দিবেন, 43তম বিসিএস রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে কমপ্লিট ধারণা পাবেন রিটেন পার্টটা ডেভেলপ করার জন্য। যারা ব্যাংকের পরীক্ষা দিবেন তারাও এখান বই থেকে কমপ্লিট ধারণা পাবেন। আইএলস পরীক্ষা যারা দিবেন টাস্ক 1, টাস্ক 2 এবং জিটি যারা দিবেন তারাও বই থেকে কমপ্লিট ধারণা পাবেন। তো আমরা আজকে আপনাদের কন্টেন্টসটা মূলত দেখাবো এবং ডিস্ট্রিবিউটরস কারা বইটা ডিস্ট্রিবিউট করছে, কোথা থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন সেই বিষয়গুলো ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। তাহলে আমরা চলুন শুরু করি। আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখেন আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ এই বইটার এখন 7th এডিশন মার্কেটে রয়েছে। এই বইটার 7th এডিশন মার্কেটে রয়েছে এবং এটা প্রকাশ করেছে গীতাঞ্জলি বুক সেন্টার। গীতাঞ্জলি বুক সেন্টার নীলক্ষেত, ঢাকা এটা প্রকাশ করেছে। আপনারা ঢাকার বাইরে বইটা পাবেন। তো আমরা কন্টেন্টস যাই, কন্টেন্টসে গেলে আসলে আমরা বুঝতে পারবো যে কি কি বিষয়ের উপর বইটি রয়েছে। এখানে প্রথমে আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়েছি, 50 নাম্বারের একটা অ্যাসেসমেন্ট টেস্ট এবং আনসার টু দ্য অ্যাসেসমেন্ট টেস্ট। অর্থাৎ আপনি ইংরেজি কোন লেভেলে আছেন এটা জানবার জন্য আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়েছি, 50টা সেন্টেন্স দিয়েছি। সেখানে আপনি অনুবাদগুলো করে আপনি লেভেলটা অ্যাসেস করতে পারবেন। এখানে যদি আপনি 30-এর উপরে পান 50-এ তাহলে আপনার লেভেলটা ভালো। আপনি যদি 15-র নিচে পান তাহলে আপনি অনেক বেশ দুর্বল, আপনাকে একদম স্ট্রাকচার বাই ডেভেলপ করতে হবে, স্ট্রাকচার থেকে শুরু করতে হবে। আর আমরা যেটি কভার করেছি বইতে দেখেন এখানে লেসন 1 এ হলো টেন্স, বিশেষ করে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটা টেন্স এখানে কভার করেছি। লেসন 2 ইউজেজ অফ মডাল ভার্বস, ক্যান, কুড, মে, শুড, মাইট, মাস্ট, উড, উইল, হ্যাভ টু, হ্যাড টু, নিড, অট টু। লেসন 3 ইউজেজ অফ পজিটিভ ভার্ব, গেট, হ্যাভ, লেট, মেক এবং প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন পজিটিভ ভার্বস। একটু ভালো করে দেখবেন, প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন পজিটিভ ভার্ব। আমরা লেসন 3 থেকে পজিটিভ ভার্বটা আলোচনা করেছি এবং এখান থেকে শুরু হয়েছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশন। বইটার ইউনিকনেসটা হলো
যে আপনি প্যাসেজ ট্রান্সলেশন যে পজিটিভ ভার্ব আপনি পড়লেন সেটা অনুবাদে আপনি লিখতে পারেন কিনা, অনুবাদ করতে পারেন কিনা, এটার উপর ভিত্তি করে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনি পাচ্ছেন কিনা। অর্থাৎ চারটা দেখলে পারেন সেটা হলে রিটেন হবে না, রিটেনে আপনি সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন নির্ভুল ভাবে, সেটা আমরা এই অনুবাদ এখানে নিয়ে আসি। অর্থাৎ প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন পজিটিভ ভার্ব, এটা পড়লে আপনারা পজিটিভ ভার্বের এক্সাক্ট যে প্রয়োগটা, সত্যিকারের অ্যাপ্লিকেশনটা আপনার কতটুকু হয়েছে সেটা অ্যাসেস করতে পারবেন। লেসন 4 ইউজেজ অফ বিং। লেসন 5 ইউজেজ অফ প্যাসিভ সেন্টেন্স। বেসিক, এখানে আমরা বেসিক রুলস অফ প্যাসিভ সেন্টেন্স আলোচনা করেছি, এম ইজ আর যুক্ত প্যাসিভ আলোচনা করেছি, তারপর ওয়াজ আর যুক্ত প্যাসিভ, এম বিং, ইজ বিং, আর বিং যুক্ত প্যাসিভ, ওয়াজ বিং, ওয়্যার বিং যুক্ত প্যাসিভ, হ্যাভ বিন, হ্যাজ বিন যুক্ত প্যাসিভ। তারপরে হলো আমাদের প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা বেসিক মানে প্যাসিভ সেন্টেন্স গুলো কিভাবে আমরা বুঝবো সেন্টেন্স থেকে, সেটা কিছু কৌশলের মাধ্যমে আমরা এখানে আলোচনা করেছি। এবং এই প্যাসিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে একটা প্যাসেজ ট্রান্সলেশন, অর্থাৎ প্যাসেজে যখন থাকে তখন সেটি আপনি বুঝতে পারেন কিনা, যখন প্যাসেজে থাকে তখন আপনি সেটি বুঝতে পারেন কিনা, সেটা জানবার জন্য মূলত আমরা প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন প্যাসিভ সেন্টেন্সটা উল্লেখ করেছি। আমি বইতে যদি আপনাদের দেখাই, অর্থাৎ লেসন 5 এর শেষে আপনারা যেটা দেখতে পারবেন, অনেকে আসলে দেখতে চান, আমি একটু দেখাচ্ছি তাদের জন্য। এখানে প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সের শেষে এখানে ট্রান্সলেশনটা রয়েছে আমাদের উপর ভিত্তি করে। হ্যাঁ, যেমন এখানে যে ট্রান্সলেশনটা রয়েছে, এখানে যে ট্রান্সলেশনটা প্যাসিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা ট্রান্সলেশনটা করেছি, প্যাসিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা এখানে ট্রান্সলেশনটা অ্যাড করেছি। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে আপনি এখানে দেখবেন এখানে বাংলা আছে এবং এটা আনসারটা ইংরেজি দেওয়া আছে, এখানে বাংলা ইংরেজি। অর্থাৎ প্যাসিভটা আমরা আসলে সেন্টেন্সে প্রয়োগ করতে পারছি কিনা সেটা এখান থেকে জানা যাবে। তারপর আমরা যেটা নিয়ে এসেছি সেটা লেসন 6 প্যাসিভের বাকি অংশ, বিশেষ করে মডালসে প্যাসিভ। Then will have to যুক্ত passive, can, may, should, would, have to এর passive, passage translation based on passive sentence. তারপরে changes of voice from active to passive and passive to active, যেটা এটা খুব প্রিলিমিনারি পরীক্ষার জন্য লাগবে। এরপর লেসন 7 usage of introductory there and it. লেসন 8 usage of relative pronoun, very very important লেসন। এই রিলেটিভ প্রোনাউনের যে প্রয়োগটা, এটা প্রিলিমিনারি ইংলিশ এবং রিটেন ইংলিশ দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, এটা আমরা ডিটেইলস আলোচনা করেছি। আলোচনার শেষে একটি প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন রিলেটিভ প্রোনাউন দিয়েছি। লেসন 9 কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, তারপর পজিটিভ, এর মধ্যে তিনটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। এরপরে আমরা পাচ্ছি প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আপনি বাস্তবে লেখার সময় বাক্যে প্রয়োগ করতে পারছেন কিনা সেটা আপনি এই প্যাসেজ ট্রান্সলেশনটা করে বুঝতে পারবেন। অর্থাৎ সেটা আপনি এই প্যাসেজ ট্রান্সলেশনের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আপনি এটা কতটুকু আসলে আপনার কভার হয়েছে, এটা কতটুকু কভার হয়েছে সেটি এই প্যাসেজ ট্রান্সলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের অনুবাদের প্রসঙ্গটা আমি যদি দেখাই, দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় আমরা অনুবাদ নিয়ে এসেছি, অর্থাৎ প্রত্যেকটা লেসন শেষে আমরা অনুবাদ নিয়ে এসেছি। অর্থাৎ এখানে লেসন এবং এখানে বাংলা এবং ইংরেজি, এইভাবে অনুবাদগুলো আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি এবং কঠিন শব্দগুলো আমরা নিচে নোট আকারে দিয়েছি। তারপরে লেসন 10 পজিশন অফ অ্যাডভার্বস ইন সেন্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। পজিশন অফ অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সে অ্যাডভার্বের পজিশনটা কোথায় হবে, কিভাবে হবে, সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরেছি। আর প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন পজিশন অফ অ্যাডভার্বস, পজিশন অফ অ্যাডভার্বের ভিত্তি করে একটা প্যাসেজ ট্রান্সলেশন দিয়েছি। লেসন 11 ইউজেস অফ প্রিপজিশন, ইউজেস অফ কনজাংশন, দুইটা জিনিস আমরা একটা লেসনের মধ্যে কভার করেছি, প্রিপজিশন এন্ড কনজাংশন। কমন যে প্রিপজিশন গুলো রয়েছে, কিছু কমন প্রিপজিশন রয়েছে যেগুলো বারবার আমাদের ভুল হয়, সেটা মূলত আমরা এখানে আলোচনা করেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা না, কমন প্রিপজিশন গুলো এবং কনজাংশন গুলো আলোচনা করেছি। প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন কনজাংশন, কনজাংশন উপর ভিত্তি করে আমরা প্যাসেজ ট্রান্সলেশনটা দিয়েছি। লেসন 12 ইউজেস অফ নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড বিস্তারিত আলোচনা করেছি এবং এই ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডের উপর ভিত্তি করে আমরা একটা প্যাসেজ ট্রান্সলেশন দিয়েছি এই লেসন শেষে।
অর্থাৎ প্যাসেজ ট্রান্সলেশন দিয়েছি ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডের উপর ভিত্তি করে। তারপর লেসন 13 ইউজেস অফ সিম্পল সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লেসন 14 ইউজেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তারপরে দেখেন লেসন 15 এ যদি আমরা যাই, লেসন 15 ইউজেস অফ কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন কম্পাউন্ড সেন্টেন্স। লেসন 16 কানেক্টরস এন্ড देयर ইউজেস। এটা বিশেষ করে আমরা যখন লেখা লিখতে চাই এই রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, কানেক্টরস এন্ড देयर ইউজেস। আমরা কানেক্ট একটা আইডিয়া থেকে যখন আরেকটা আইডিয়াতে জাম্প করতে যাই তখন আমাদের কানেক্টরগুলো ব্যবহার করতে হয়। বিশেষ করে সামারি রাইটিং এর ক্ষেত্রে, লেটার টু দা এডিটরের ক্ষেত্রে, যে কোনো লেখা আপনি একটা আইডিয়া থেকে যখন একটা আইডিয়াতে জাম্প করবেন সেই ক্ষেত্রে কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়। আমরা এখানে কানেক্টরস এর ব্যবহারগুলো দেখিয়েছি। তারপর প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন কানেক্টরস এর ভিত্তিতে আমরা প্যাসেজ ট্রান্সলেশন আলোচনা করেছি। লেসন 17 ইউজেস অফ কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্স ট্রান্সলেশন বেসড অন কন্ডিশনাল সেন্টেন্স। এখানে দিয়েছি সেন্টেন্স ট্রান্সলেশন, এখানে আমরা প্যাসেজ ট্রান্সলেশন দেইনি। অর্থাৎ আপনি কন্ডিশনাল সেন্টেন্স গুলো বাক্যে অনুবাদ আকারে করতে পারছেন কিনা সেটা অ্যাসেস করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি সেন্টেন্স ট্রান্সলেশন বেসড অন কন্ডিশনাল সেন্টেন্স। লেসন 18 হাউ টু রাইট ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচটা কিভাবে লিখতে হয়, বেসিক রুলস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিশেষ করে লেখার জন্য যেটুকু লাগবে আমরা এখানে সেটুকু কভার করেছি। লেসন 19 জয়নিং সেন্টেন্স, টেস্ট অন জয়নিং সেন্টেন্স। বিশেষ পরীক্ষার জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, জয়নিং সেন্টেন্স। লেসন 20 ইউজেস অফ পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, টেস্ট অন পাংচুয়েশন। বিশেষ পরীক্ষাটা একবার এসেছে এবং পাংচুয়েশনটা একটা আর্ট, লেখাটা অনেক স্মার্ট করবার জন্য আমরা পাংচুয়েশনের ব্যবহার করতে হয়। আমরা এই লেসন 20 তে পাংচুয়েশনের ব্যবহারটা দেখিয়েছি। লেসন 21 হাউ টু রাইট সামারি। বিসিএস পরীক্ষার জন্য অনেক ছাত্রছাত্রীর জীবন মরণ সমস্যা হলো সামারি রাইটিং। অনেকে আছে সামারি রাইটিং যা লেখে সেটা কোনো মার্কস ক্যারি করে না, মানে সামারিটা হয় না। তো সামারি লেখার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে, সাম ডুজ এন্ড ডোন্টস, কি করা যাবে কি করা যাবে না সেটা আমরা এখানে আলোচনা করেছি। সামারি রাইটিং এর ক্ষেত্রে কি করা যাবে এবং কি করা যাবে না সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি। অবশ্যই লেসনগুলো দেখতে হবে। Lesson 22 uses of article and determinants, passage translation based on articles. 23 framing questions with WH word. Lesson 24 uses of modifiers. 25 transformation of sentence, test on transformation sentence. Rule 26 right forms of verb, test on right forms of verb. Lesson 27 how to write letter to the editor on a published article. Letter to the editor উপর আমরা দুইটা লেসন এখানে রেখেছি যে কিভাবে পাবলিশড আর্টিকেলের উপর লেটার টু দ্য এডিটর লিখতে হবে। মানে একটা আর্টিকেল বা নিউজ অলরেডি পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটার উপর কিভাবে আমরা লেটার টু দ্য এডিটর লিখবো সেটা আমরা আলোচনা করেছি লেসন 27 এ। এবং লেসন 28 আলোচনা করেছি হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর রিকোয়েস্টিং টু পাবলিশ অ্যান আর্টিকেল। এটা হলো যে একটা আর্টিকেল প্রকাশ করার জন্য, নন পাবলিশড আর্টিকেল বলি মূলত, এটা এখনো প্রকাশিত হয়নি, এটা প্রকাশ করবার জন্য পত্রিকার সম্পাদককে অনুরোধ করা। আচ্ছা, তারপরে আমরা পাবো এটা প্র্যাকটিসিং রাইটিং লেটার টু দ্য এডিটর। এরপরে লেসন পরের লেসনে যদি আমরা যাই, লেসন 29 আইডেন্টিফিকেশন অফ ক্লজেস, এ টেস্ট অফ অন ক্লজ আইডেন্টিফিকেশন। এটা বিসিএস রিটেন পরীক্ষায় অত বেশি লাগে না, প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। লেসন 30 কারেকশনস, টেস্ট অন কারেকশন, এটা প্রিলিমিনারি পরীক্ষার বিষয়। এরপরে চ্যাপ্টার 2 রিডিং প্যাসেজ। দেখেন এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজ সম্পর্কে আমরা প্রথমে কিছু কথা বলেছি যে রিডিং প্যাসেজ যে আমাদের কোশ্চেনগুলো আসে, বিশেষ করে থিমেটিক কোশ্চেন, রিডিং প্যাসেজের থিমেটিক কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয়ে আমরা কিছু কথা বলেছি, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছি। তারপর রিডিং কম্প্রিহেনশন ফর বিসিএস এক্সাম, রিডিং কম্প্রিহেনশন ফর ব্যাংক জব। দেখেন দুইটা বিষয় আমরা আলাদাভাবে আলোচনা করেছি। বিসিএস এর জন্য রিডিং কম্প্রিহেনশন আলোচনা করেছি এবং ব্যাংক জবের জন্য রিডিং কম্প্রিহেনশন আলোচনা করেছি। বিসিএস এর রিডিং কম্প্রিহেনশন সাধারণত আপনার থিমেটিক কোশ্চেন সহ লেটার টু দ্য এডিটর 100 নাম্বারের হয়। মানে বিসিএস রিডিং কম্প্রিহেনশনে সাধারণত আমাদের 100 নাম্বারের বিষয়গুলো কভার করতে হয়। এটা বিশাল গুরুত্বপূর্ণ একটা পার্ট, বিশেষ করে বিসিএস পরীক্ষার্থীদের জন্য। আর যারা ব্যাংকের পরীক্ষার্থী তাদের সাধারণত থিমেটিক কোশ্চেন লিখতে হয়, 15, 20, কখনো 25 বা 30 এই নাম্বারে থাকে। তো দুইটা আমরা আলাদাভাবে উপস্থাপন করেছি। চ্যাপ্টার 3 ট্রান্সলেশন।
আমরা প্রথমে ট্রান্সলেশন চ্যাপ্টারে ট্রান্সলেশন করার কৌশলটা আলোচনা করেছি। ট্রান্সলেশন করার কৌশল মানে কিভাবে আসলে ট্রান্সলেশন করতে হবে, এটার কি কি কৌশল আছে, কিভাবে বড় সেন্টেন্সগুলো ধরতে হবে, কোথায় সেন্স ক্রিয়েট করতে হবে, কোথায় সেন্স ক্রিয়েট করা যাবে না, এই কথাগুলো আমরা এখানে বলেছি। তারপর বিসিএস এর কোশ্চেন আলোচনা করেছি, বিজিএস এর কোশ্চেন আলোচনা করেছি, ব্যাংক জব কোশ্চেন আলোচনা করেছি এবং এক্সারসাইজ দিয়েছি প্রায় 100 প্যাসেজ ট্রান্সলেশনের 50-60টা বাংলা টু ইংলিশ এবং 50-60টা ইংলিশ টু বাংলা বিশাল এক চ্যাপ্টার আমরা নিয়ে এসেছি। এই চ্যাপ্টারটাই ট্রান্সলেশনের জন্য আপনার যথেষ্ট, যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কেউ করতে পারে। তারপর চ্যাপ্টার 4 এসে রাইটিং, অর্থাৎ এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা করেছি সেটা হলো প্রথমে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট এসে রাইটিং। এসে রাইটিংটা কি এটা নিয়ে আমরা কিছু ইনিশিয়াল কথাবার্তা বলেছি। তারপর এখানে বিসিএস এর জন্য আমরা এসে রাইটিং গুলো আলাদা করে দিয়েছি। বিসিএস এর জন্য কিভাবে 1000 শব্দের এসে লিখতে হবে, মানে বিগ এসে কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি এবং বেশ কিছু বিসিএস এর এসে আমরা বইতে ইনক্লুড করেছি। যেমন 7th এডিশনের বইতে আমাদের সব মিলে 20টা বিসিএস এর এসে দিয়েছি এবং আরো যে লেটেস্ট এসে গুলো এটা আমরা আমাদের গ্রুপ ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার এই গ্রুপে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি। যারা আমাদের গ্রুপের সাথে আছেন ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার এই গ্রুপে আমরা নিয়মিত ভাবে এসের আপডেটগুলো দিচ্ছি, আপনারা সেখান থেকে লেটেস্ট এসে গুলো কভার করতে পারবেন। তারপরে ব্যাংক জবের এসে এসএস ফর ব্যাংক জব, ব্যাংক জবের এসে গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো ফোকাস রাইটিং আর একটা হলো ক্রিটিক্যাল রাইটিং। আমরা দুইটা ভাগে ভাগ করে দিয়েছি, একটা হলো ফোকাস রাইটিং আর একটা হলো ক্রিটিক্যাল রাইটিং। ফোকাস রাইটিং একভাবে লিখতে হয়, ক্রিটিক্যাল রাইটিং আরেকভাবে লিখতে হয়। এখানে আমরা ফোকাস রাইটিং এর উপরে এ পর্যন্ত প্রায় আমরা এখানে 32 36 37 দেখেন 40টা ফোকাস রাইটিং আমরা অ্যাড করেছি, 40টা ফোকাস রাইটিং অ্যাড করেছি এবং আরো লেটেস্ট যে কোশ্চেনগুলো আমরা মুখোমুখি হচ্ছি সেগুলো আমাদের গ্রুপে আপলোড দিচ্ছি নিয়মিতভাবে। লেটেস্ট এসে গুলো ফোকাস রাইটিং ক্রিটিক্যাল রাইটিং গুলো আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পাচ্ছেন। আর পার্ট বি তে বলছি ক্রিটিক্যাল রাইটিং। এই ক্রিটিক্যাল রাইটিংটা অনেক ছাত্রছাত্রী লিখতে পারে না, এটা প্রাইভেট ব্যাংকে বেশি আসে। ক্রিটিক্যাল রাইটিংটা প্রাইভেট ব্যাংকে এটা বেশি আসে। এটা মূলত বিশেষ করে আর্গুমেন্টেটিভ এসে, বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে এগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা এখানে আলোচনা করেছি। চ্যাপ্টার 5 রাইটিং লেটার্স, ইমেইল, শর্ট নোটস, প্যারাগ্রাফস, এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফর্মাল এন্ড ইনফর্মাল লেটার্স, কিভাবে ফর্মাল এবং ইনফর্মাল লেটার লিখতে হয় আমরা সেটা আলোচনা করেছি। বিজনেস লেটার নিয়ে আলোচনা করেছি, লেটার টু দ্য এডিটর আলোচনা করেছি, আদার লেটার্স আলোচনা করেছি এবং পার্সোনাল লেটার যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি। তারপরে জব লেটার, এরপরে আমরা দিয়েছি জব লেটার। তারপরে যে চ্যাপ্টার ইমেইল, শর্ট নোটস, প্যারাগ্রাফ, চ্যাপ্টার 6 প্যাসিভ রাইটিং, এটা আগে ব্যাংকের পরীক্ষায় বিজিএস পরীক্ষায় আসতো, এখন তো একটা দেখা যায় না। চ্যাপ্টার 7টা পুরাটাই ডেডিকেটেড হলো আইএলটিএস রাইটিং এর জন্য। চ্যাপ্টার 7টা হলো পুরাটাই আইএলটিএস রাইটিং এর জন্য। হাউ টু রাইট ওপেনিং প্যারাগ্রাফ, টাস্ক 1 একাডেমিক জেনারেল ট্রেনিং জিটি, টাস্ক 1, টাস্ক 2 বোথ একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং, argumentative essay, both the views discussion essay, advantages and disadvantages essay, problem and solution essay, miscellaneous essay, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। চ্যাপ্টার 8 ওয়ার্ড ফরমেশন, চ্যাপ্টার 9 idioms and phrase, চ্যাপ্টার 10 appropriate preposition। এখন এরপরে আমরা এখানে ডিস্ট্রিবিউটর দেখাচ্ছি যে আপনারা কোথায় বইটা পাবেন, অর্থাৎ আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কোথা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন সেটা আমরা এখানে দেখাবো। কারণ অনেক ছাত্রছাত্রী তাদের নিজ জেলায় বইগুলো অনেক ক্ষেত্রে খুঁজে পায় না, কোথায় পাবে সেই সম্পর্কে আমাদেরকে কোয়েরি করে, তাদের জানার সুবিধার্থে আমরা এটা জানাচ্ছি। ঢাকাতে প্রথমে আমরা ঢাকা ডিভিশন মিরপুর ঢাকায় পাবেন গীতাঞ্জলি বুক সেন্টার, মিরপুর 10, মিরপুর 10-এ পাওয়া যাবে গীতাঞ্জলি বুক সেন্টার। বাংলা বাজারে যেসব লাইব্রেরিগুলোতে পাবো আমরা সেটি হলো সুমনা বইঘর, আমরা সেল নাম্বার দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা স্টপ করে সেল নাম্বারটা নিতে পারবেন, ভিডিওটা স্টপ করে সেল নাম্বারটা নিয়ে সেখানে যোগাযোগ করতে পারবেন। সুমনা বইঘর, দ্য বুক সেন্টার, রাফিদ বুক হাউস, প্রমিস বুকস, জয়স্টার বুক হাউস, জ্ঞানের আলো, আজিজিয়া বইঘর, এটা বাংলা বাজারে পাবেন। নীলক্ষেতে পাবেন গীতাঞ্জলি প্রকাশনী, মামুন বুক হাউস, সুহেল লাইব্রেরি, তাজ লাইব্রেরি, নাহার বুক হাউস, মাইশা বুক, ল্যাঙ্গুয়েজ পাবলিকেশন, আলম বুক হাউস, তপন বুক হাউস, বাবুল বুকস, মুক্ত চিন্তা প্রকাশনা, কাটাবন ঢাকা।
তাহলে এই জায়গাগুলোতে আমরা নীলক্ষেতে এই জায়গাগুলোতে আপনারা পাবেন। নীলক্ষেত থেকে যারা বই সংগ্রহ করতে চান তারা এই সব লাইব্রেরিতে বইগুলো পাবেন। ফার্ম গেটে পাওয়া যাবে ইউসিসি লাইব্রেরি, ফোন নাম্বারটা আমরা দিয়েছি। ফার্ম গেটে পাবেন ইউসিসি লাইব্রেরিতে। এরপরে আমাদের যশোরে পাওয়া যাবে রয়্যাল লাইব্রেরি, জনতা লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি এবং জনতা লাইব্রেরি আমরা যে বলি। হ্যাঁ, তারপর আমরা আন্দরকিল্লা চট্টগ্রামে পাবো। আন্দরকিল্লা চট্টগ্রামে পাবেন সিদ্দিকিয়া লাইব্রেরি, এখানে মোবাইল নাম্বার আছে। পেঙ্গুইন লাইব্রেরি, বুক লাইন। তো চট্টগ্রামে আন্দরকিল্লায় পাওয়া যাবে সিদ্দিকিয়া লাইব্রেরি, পেঙ্গুইন লাইব্রেরি, বুক লাইন। চকবাজার চট্টগ্রামে পাবেন নিউ বুকল্যান্ড, বুক প্রিন্ট, বুক ব্যাংক, দোলন চাপা। রাজশাহীতে পাবেন বইগড় লাইব্রেরি, তিতাস বুকস। সিলেটে পাবেন বইমেলা, সামি লাইব্রেরি। এরপরে বগুড়াতে পাওয়া যাবে কাজল ব্রাদার্স ইউনিভার্সিটি লাইব্রেরি। খুলনা গ্রাজুয়েট লাইব্রেরি, বুক সেন্টার। রংপুরে মিন্টু লাইব্রেরি, বরিশাল কলেজ লাইব্রেরি, আশরাফিয়া লাইব্রেরি। ময়মনসিংহ আকন্দ লাইব্রেরি, মুন লাইব্রেরি। এরপরে আরো কিছু লাইব্রেরি আমাদের আছে। নোয়াখালীতে পাবেন প্রমিস লাইব্রেরি, দিনাজপুরে পাবেন গ্রিন লাইব্রেরি, টাঙ্গাইলে আদর্শ লাইব্রেরি, খান বুকস। কুষ্টিয়াতে পাবেন বই সমাবেশ, বইমেলা। ঝিনাইদহ ইসলামিয়া লাইব্রেরি, কুড়িগ্রামে হাসান বুক ভিলা। সিরাজগঞ্জে ব্রিলিয়ান্ট লাইব্রেরি, সিরাজগঞ্জে পাওয়া যাবে ব্রিলিয়ান্ট লাইব্রেরি। চাঁদপুরে পাবেন মাস্টার লাইব্রেরি, গোপালগঞ্জে মাই লাইব্রেরি, চুয়াডাঙ্গা পুথিগড়। বাগেরহাট আদর্শ লাইব্রেরি, লালমনিরহাট জামাল লাইব্রেরি, নওগাঁ কথাকলি। ফরিদপুরে মুসলিম লাইব্রেরি, মাদারীপুরে গ্রিন লাইব্রেরি। এরপরে কুমিল্লা বিসমিল্লা লাইব্রেরি, ফেনী লাইব্রেরি, পিরোজপুর কুন্ডেশ্বরী লাইব্রেরি। কক্সবাজারে পাবেন রহমানিয়া লাইব্রেরি, সাতক্ষীরা বইমেলা। সাতক্ষীরাতে পাওয়া যায় বইমেলাতে মেহেরপুরে পপি লাইব্রেরি। এরপরে আমরা আরো কিছু লাইব্রেরি রয়েছে। শরীয়তপুরে পাবেন মোহনা লাইব্রেরি, মোহনা। মৌলভীবাজারে আমরা পাবো মিতালি লাইব্রেরি, ওদের ফোন নাম্বারটা আমাদের কাছে নেই। মিতালি লাইব্রেরি। পাবনা লতিফ বুকে পাবেন। আর ওয়েস্ট বেঙ্গল আমাদের বইগুলো বাংলাদেশের বাইরেও পশ্চিমবঙ্গেও পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল এম বুক হাউস, পাকুড়িয়া, মালদা, ওয়েস্ট বেঙ্গল। এম বুক হাউস, পাকুড়িয়া, মালদা, ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা সেল নাম্বার দিয়েছি। যারা আমাদের পশ্চিমবঙ্গে রিডার আছেন তারা এইখান থেকে বই সংগ্রহ করতে পারবেন। তাহলে এভাবে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন। এর বাইরে যারা বই পেতে চান, কুরিয়ারে নিতে চান, যারা কুরিয়ারে বইটা সংগ্রহ করতে চান তারা গীতাঞ্জলি প্রকাশনী থেকে কুরিয়ার সংগ্রহ করতে পারবেন। এবং অন্যান্য প্রায় সব বই, বিশেষ করে মামুন, সুহেল, অনেকেই কুরিয়ারে সেল করে, আপনারা তাদের কাছ থেকেও কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন। তো এভাবে একটি বইয়ের মাধ্যমেই সত্যি করতে রিটেনের কনফিডেন্স প্রিপারেশন আপনি নিতে পারবেন। সত্যিকারে একটি বই ধৈর্য নিয়ে পড়তে থাকেন, এটা কনফিডেন্স লেভেলের প্রিপারেশনটা আপনারা নিতে পারবেন। বই পড়ে বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা নক করতে পারেন, ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারেন, ইউটিউব চ্যানেলেও কমেন্টস করতে পারেন। এভাবে পড়তে থাকেন। আপনাদের জন্য শুভকামনা রইল যারা রিডার রয়েছেন। বিশেষ করে আমাদের দেশব্যাপী যে রিডার গ্রুপ তৈরি হয়েছে তাদের উৎসাহ এবং উদ্দীপনার জন্যই আমরা এই বই লেখার শক্তি সাহস পাই। আমাদের মোটামুটি 6-7টা বই আছে। 6-7টা বই বেসিক ইংলিশ থেকে শুরু করে ভোকাবুলারি, বেসিক ইংলিশ, প্র্যাকটিক্যাল স্পোকেন, ব্যাংক জব রিটেন, আইএলটিএস স্পিকিং, এভাবে আমাদের যে বইগুলো রয়েছে বইগুলোর একটা পাঠক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা এবং আপনাদের এই বই পড়ার মানসিকতা এবং আমাদের সাথে থাকবার কারণেই দীর্ঘদিন ধরে আসলে বই লেখার কাজটা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সে 2004 সাল থেকে 2004 সালে প্রথম বই প্রকাশিত হয়েছে, এখন 2021 সাল। প্রায় 15 বছর ধরে লেখালেখি চালিয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি এই জন্য। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের বইগুলোর আরো কোয়ালিটি ডেভেলপ করবার
সুযোগ করে দিবেন সেই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।